অ্যাপেলের কথায় আসছি, তবে তার আগে শুরুতেই স্যামসাং গ্যালাক্সি M51 এই ফোনটার ব্যাপারে বলে নিই, কারণ এই ফোনটা নিয়ে আমাদের দীর্ঘদিনের অপেক্ষা এবং আমাদের কেন জানি না মনে হচ্ছিল এই ফোনটা একটা ঠিক দামে ঠিকঠাক একদম পারফেক্ট একটা ফোন হতে পারে, যেরকম ফোন আমরা চাইছিলাম দীর্ঘদিন ধরে। 2020 সালের কোনো একটাও ফোন, হ্যাঁ একটাও ফোন আমাদের মনকে পুরোপুরি বোধহয় সন্তুষ্ট করতে পারেনি। এবার স্যামসাং কি পারলো? স্যামসাং গ্যালাক্সি M51 ফোনটা ইন্ডিয়াতে আজকে লঞ্চ হয়ে গেল এবং যার 6GB 128GB ভেরিয়েন্টের দাম রাখা হয়েছে 24,999 রুপি। মানে স্যামসাংয়ের হিসাবে ভ্যালু ফর মানি, নইলে ওই দামে আপনারা কিন্তু বিকল্প অনেক কিছু পেয়ে যাবেন। এমনকি এই ফোনটাতে যে প্রসেসর আছে কোয়ালকম স্ন্যাপড্রাগন 730G, সেই প্রসেসর দিয়ে ফোন আজকাল আমরা ইন্ডিয়ান প্রাইসিংয়ে 15,000 রুপিতেও বোধহয় পেয়ে যাই। বাংলাদেশে স্যামসাং গ্যালাক্সি M51 ফোনটা এই মাসেই আনঅফিসিয়াল পেয়ে যাবেন। অফিসিয়াল কবে স্যামসাং লঞ্চ করবে সেটা এখনও জানা নেই, তবে আনঅফিসিয়াল ফোনের দাম আশা করা যাচ্ছে 30 থেকে 32,000 টাকার মধ্যে থাকবে বেস ভেরিয়েন্ট। এবং সেক্ষেত্রে কতটা কম্পিটিটিভ হবে এটা, কারণ এখানে বাংলাদেশে আপনি ভেবে দেখুন এই ফোনটার বিকল্প হিসাবে আপনি পেতে পারেন Redmi K20 Pro, Realme X3 ইত্যাদি আরও অনেক ফোন। ইন্ডিয়াতেও এই মুহূর্তে বিকল্প হিসাবে Redmi K20 Pro, Realme X3, এমনকি সামান্য 1-2 হাজার টাকা বেশি খরচা করলে Realme X2 Pro অবধি পাওয়া যেতে পারে। সেক্ষেত্রে এই ফোনটা কতটা ভ্যালু ফর মানি দিচ্ছে? তবে হ্যাঁ, এটা মানতেই হবে স্যামসাংয়ের এই ফোনটাতে অসাধারণ কিছু বিশেষত্ব আছে। প্রথমত এখানে আছে 7000 mAh ব্যাটারি, একটা ছোটোখাটো পাওয়ার ব্যাংক আর কি। তো সেক্ষেত্রে স্যামসাংয়ের ফোন আমরা দেখেছি ব্যাটারি অনেক বেশি থাকলেও ফোন অতটা ভারী হয় না, তবে হ্যাঁ ফোন একটু মোটা হয়ে যায়। কিন্তু 7000 mAh ব্যাটারি অসাধারণ ব্যাপারটা, যদিও তার সাথে যে 25 ওয়াটের চার্জার দেওয়া হয়েছে সেটা স্যামসাংয়ের হিসাবে একটা বড়সড় ইমপ্রুভমেন্ট। তবে এখন আমরা এর থেকেও কম দামের ফোনে কিন্তু 30 ওয়াট এমনকি 65 ওয়াটের চার্জার পর্যন্ত পাচ্ছি। এই ফোনটার ব্যাক সাইডে আছে 4টে ক্যামেরা, যার মধ্যে প্রাইমারি সেন্সার 64 মেগাপিক্সেল, তারপরেরটা আছে ওয়াইড অ্যাঙ্গেল লেন্স, তারপরে একটা ম্যাক্রো সেন্সার, একটা ডেপথ সেন্সার। ম্যাক্রো সেন্সার ডেপথ সেন্সারের কথা আমি ছেড়েই দিলাম, ওগুলো আমাদেরকে দেওয়া হয় উপহার হিসাবে, কোম্পানি বাড়তি দেয় ওগুলো, এরকম ভাবতে পারেন। কিন্তু মেন সেন্সারটা এবার দেওয়া হয়েছে সোনি IMX682, যেটা ভালো সেন্সার। এবং স্যামসাংয়ের ফোনে আমরা দেখেছি ইমেজ প্রসেসিং ইদানিংকালে অসাধারণ হচ্ছে, ভালো হচ্ছে। M31 এর ক্ষেত্রে আমি দেখেছি যে খুব ভালো ইমেজ কোয়ালিটি, M51এও আশা করা যায় সেই ধারাবাহিকতা বজায় থাকবে। সব থেকে বড় কথা, স্যামসাংয়ের এই ফোনটাতেও থাকছে নক সিকিউরিটি, হার্ডওয়্যার লেভেলের সিকিউরিটি। স্যামসাং ছাড়া এই দামে কেউ কিন্তু দিচ্ছে না। তাই সিকিউরিটির কথা মাথায় রাখতে হলে, স্যামসাংয়ের ব্র্যান্ড ভ্যালুর কথা দেখতে হলে, স্যামসাংয়ের ফোনটার ব্যাটারির কথা ভাবলে, স্যামসাংয়ের ফোনের ক্যামেরার কথা ভাবলে, এবং এতদিন যেখানে আমাদের কমপ্লেন ছিল অর্থাৎ প্রসেসর, সেটাও যেখানে স্যামসাং ভালো দিচ্ছে, সেখানে এই ফোনটা কিন্তু দাম একটু বেশি মনে হলেও ফোনটা একেবারে অবহেলা করার মতো না। ফোনটা যদি 23,000 রুপিতে ইন্ডিয়াতে লঞ্চ করা যেত, আমি তাহলে এই ফোনটাকে পারফেক্ট অসাধারণ দারুণ ফোন বলতে পারতাম। ঠিক আছে, 2000 রুপি একটু বেশি দাম হয়েছে ঠিকই, তবুও ফোনটা কিন্তু আমাদের কাছে যথেষ্ট আবেদন রাখছে। আপনার মতামত কি এই ফোনের ব্যাপারে? অবশ্যই কমেন্টে লিখে জানাবেন। আর হ্যাঁ, এই ফোনটার আনবক্সিং রিভিউ খুব শিগগিরই আমাদের চ্যানেলে আসবে। অবশ্যই তার জন্য আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন, বেল আইকনটাও বাজিয়ে রাখবেন। বাংলাদেশে ইতিমধ্যেই লঞ্চ করে গেছে ইনফিনিক্স নোট 7 ফোনটা, যেটা 15 থেকে 16,000 টাকায় খুব একটা খারাপ ফোনও নয়, একটা নতুন বিকল্প হতে পারে এই ফোনটা। এরকম ফোন আরও আছে, অন্যান্য কোম্পানির আছে, তার সাথে কম্পিটিশন করার মতো ইনফিনিক্স একটা ভালো ফোনই নিয়ে আসছে। ইন্ডিয়াতে এই ফোনটা লঞ্চ হবে 16 তারিখ, এই মাসে সেপ্টেম্বরের 16 তারিখ। কিন্তু ইন্ডিয়াতে নোট 7 ছাড়াও ইনফিনিক্স হট 10 নামে একটা ফোন লঞ্চ হতে চলেছে, যে ফোনটার পোস্টার সামনে চলে এসেছে এবং সেটা সম্ভবত ইন্ডিয়ান কোনো পোস্টার নয়, অন্য কোনো দেশের পোস্টার, কারণ এখানে দাম যা দেখা যাচ্ছে এখানে 20,000 রুপির ওপরে দাম মনে হচ্ছে হবে। কিন্তু সেটা ইন্ডিয়াতে এই স্পেসিফিকেশনস দিয়ে ইনফিনিক্স আনবে বলে আমার মনে হয় না। সেক্ষেত্রে অন্য কোনো দেশ, হয়তো মালয়েশিয়াতে, হয়তো ইন্দোনেশিয়াতে কোনো দেশ এটা লঞ্চ হতে পারে, পাকিস্তানে লঞ্চ হতে পারে। তবে যেখানে যাই লঞ্চ হোক না কেন, এই ফোনটাতে কিন্তু মিডিয়াটেকের হিলিও G70 প্রসেসর আছে এবং বাদবাকি স্পেসিফিকেশনসও খুব একটা খারাপ নেই। এই ফোনটা ইন্ডিয়াতে সম্ভবত সেপ্টেম্বরের শেষে অথবা অক্টোবরের শুরুতেই লঞ্চ হয়ে যাবে। এবং হ্যাঁ, অবশ্যই আমাদের চ্যানেলে আনবক্সিং আর রিভিউ ভিডিও পেয়ে যাবে। রেডমি তাদের 9 সিরিজের ফোন কত নামে কত অবতারে নিয়ে এসেছে একবার খেয়াল করেছেন? রেডমি 9A, 9B, 9C, 9 প্রাইম, শুধু 9i একটা আসতে চলেছে। সেখানে এরকম যদি করে সামান্য কিছু অদল বদল করে, মানে 6GB র্যাম করে দিয়েছে 4GBর বদলে, তার ফলে সেই একই ফোন পোকো ব্র্যান্ডিংয়ে পোকো M2 নামে ইন্ডিয়াতে লঞ্চ হয়ে গেছে। তো রেডমি যদি এরকম করে, অবশ্যই রিয়েলমিও এরকম করবে, এবং তারা পুরোপুরি একাই দোষের ভাগিদার হবে না, তারা পুরো দায়টা নেবে না। তাই তারা নার্জো বলে একটা আলাদা ব্র্যান্ড তৈরি করে দিয়েছে, সেই ব্র্যান্ডের আন্ডারে এবার 3টে ফোন একসাথে আসতে চলেছে। একটা নার্জো 20A, একটা নার্জো 20, একটা নার্জো 20 প্রো।
তিনটে ফোনের স্পেসিফিকেশনস যা সেগুলো এখনও সামনে আসেনি, তবে তিনটে ফোনের ভেরিয়েন্ট যেগুলো হবে, স্টোরেজ ভেরিয়েন্ট, র্যাম ভেরিয়েন্ট, সেটা দেখে কেমন মনে হচ্ছে একই ফোন বোধহয় আলাদা আলাদা স্টোরেজ ভেরিয়েন্টে আসবে, সামান্য কিছু চেঞ্জ থাকবে। 91 মোবাইলের লিক থেকে আমরা জানতে পারছি নার্জো 20A নামে যে ফোনটা, সেটা সব থেকে কম দামি হবে। সেখানে বেস ভেরিয়েন্ট হবে 3GB 32GB, তারপরের ভেরিয়েন্টটা হবে 4GB 64GB। নার্জো 20 যেটা, সেটা শুরু হবে সেখান থেকেই, অর্থাৎ 4GB 64GB, পরের ভেরিয়েন্টটা থাকবে 4GB 128GB। আর নার্জো 20 প্রো যেটা, সেটার বেস ভেরিয়েন্ট ওই 6GB 128GB থাকবে, আর একটা থাকবে 8GB 128GB। তো এরকমভাবেই হচ্ছে নার্জো 20 এই সেপ্টেম্বরেই লঞ্চ করবে ইন্ডিয়াতে, এরকমই কথা আছে। সেক্ষেত্রে বাংলাদেশে সেপ্টেম্বরেই পেয়ে যাবেন আশা করা যাচ্ছে। আর বাংলাদেশে সেপ্টেম্বরে রিয়েলমি কি ফোন লঞ্চ করবে এটা নিয়ে অনেকের খুব কৌতূহল আছে। একটা কানাঘুষো শোনা যাচ্ছে রিয়েলমি C17 নামে একটা ফোন লঞ্চ হতে পারে বাংলাদেশে, এবং যে ফোনটা গিগবেঞ্চে লিস্টেড হয়ে গেছে এবং যে ফোনটার মডেল নাম্বার RMX 2101, সেখানে প্রসেসর থাকছে স্ন্যাপড্রাগন 460, 6GB র্যাম এবং 6000 mAh ব্যাটারি, এই অবধি এখনো জানা গেছে। তার সাথে তারপরে রিয়েলমি 7 সিরিজের কোনো একটা ফোন, হয়তো রিয়েলমি 7 বা রিয়েলমি 7 প্রো, কোনো একটা ফোন বাংলাদেশে কিন্তু খুব শিগগিরই লঞ্চ হওয়ার খবর শোনা যাচ্ছে। জানি না কতটা সত্যি খবর, আমার সোর্স থেকে আমি যেটুকু জেনেছি আপনাদের সাথে শেয়ার করলাম। রিয়েলমি আর পোকো দুটো কোম্পানির প্রথম সেল ছিল, এবং প্রথম সেলের পর দুটো কোম্পানি বেশ ভালো কিছু ইন্টারেস্টিং দাবি করেছে। রিয়েলমি দাবি করেছে তাদের 7 সিরিজের ফোনগুলো প্রথম সেলেই 1,80,000 ইউনিট বিক্রি হয়েছে শুধুমাত্র ইন্ডিয়াতে। সেখানে পোকো অবশ্যই এখনো ইন্ডিয়াতে লঞ্চ করেনি। পোকো X3 ফোনটা গ্লোবাল লঞ্চ করেছিল, এবং যেসব দেশে সেটা বিক্রি হয়েছে সেখানে প্রথম সেলেই এটা বিক্রি হয়েছে 10,000 ইউনিট। অবশ্যই পোকো X3 যখন ইন্ডিয়াতে লঞ্চ করবে তার বিক্রি একদিনে আরেকটা নতুন রেকর্ড তৈরি করতে পারে, সেটা 10,000 থাকবে না, সেটা লাখ ছুঁয়ে ফেলতেই পারে। আমরা জানি যে অ্যাপেল বিশ্বের সব থেকে ভ্যালুয়েবল কোম্পানি, মানে তার যা ভ্যালু, কোম্পানির ভ্যালু $2 ট্রিলিয়ন। অ্যাপেলই সম্ভবত একমাত্র কোম্পানি যার ভ্যালু এতটা বেশি, $2 ট্রিলিয়ন। সেই অ্যাপেল একদিনে লস করেছে $180 বিলিয়ন। ভাবা যায়? আসলে ব্যাপারটা এরকম হয়েছে যে শেয়ার মার্কেটে অ্যাপেলের শেয়ার কয়েকদিন আগে হঠাৎ করে দ্রুত পড়ে যেতে শুরু করেছিল, এবং অ্যাপেলের শেয়ার পড়ে যাওয়ার ফলে অ্যাপেলের কোম্পানির যে ভ্যালুয়েশন, সেই ভ্যালুয়েশন অনেকটা কমে গেছিলো, এবং সেটা ছিল একদিনে $180 বিলিয়ন। এমনটা আন্দাজ করা যায় এক একটা বড় বড় কোম্পানির, মানে বেশ কিছু কোম্পানি আছে যাদের ভ্যালুই হচ্ছে $180 বিলিয়ন। অবশ্য অ্যাপেলের ক্ষেত্রে এটা খুব একটা কোনো বড় ব্যাপার হয়তো নয়, কারণ মার্চ মাসে অ্যাপেলের যা ভ্যালুয়েশন ছিল, তার শেয়ারের যা দাম ছিল, ইদানিংকালে সেটা প্রায় ডাবল হয়ে গেছিল। সেই ডাবল ভ্যালু থেকে $180 বিলিয়ন চলে যাওয়া খুব বেশি কিছু অ্যাপেলের গায়ে বোধহয় আঁচড় পড়েনি। তবে অ্যাপেল বলে এই ধরনের গল্প আমরা শুনতে পারি, অ্যাপেল বলে এইসব ধাক্কা সহ্য করতে পারে, অ্যাপেল এতটাই বড় কোম্পানি। আজকে শেষ খবরে বলবো যে পৃথিবীতে সব থেকে বেশি মেগাপিক্সেল ডিজিটাল ক্যামেরা দিয়ে ছবি তোলার রেকর্ড তৈরি হয়ে গেছে, সেটা হচ্ছে 3200 মেগাপিক্সেল। হ্যাঁ, সংখ্যাটা অভাবনীয়। আমরা 108 মেগাপিক্সেল, 200 মেগাপিক্সেল বা 1000 মেগাপিক্সেল অবধি ভাবি, সেখানে 3200 মেগাপিক্সেলের একটা ক্যামেরা দিয়ে একটা ছবি তোলা হয়েছে, যেটা পৃথিবীর সব থেকে বড় ছবি। অবশ্যই স্ল্যাক ন্যাশনাল অ্যাক্সেলারেটরি ল্যাবরেটরির ডিপার্টমেন্ট অফ এনার্জির সায়েন্টিস্টরা এই ছবিটা তুলেছেন। এই সেন্সরটা তৈরি করতে পেরেছেন তারা, যেটা নিয়ে দীর্ঘদিন ধরে কাজ হচ্ছিল। এই ক্যামেরাটা রয়েছে চিলির রুবেন অবজারভেটরিতে। এই ক্যামেরাটা আসলে ডেভেলপ করা হয়েছে ডার্ক ম্যাটার, ডার্ক এনার্জি, এইসবের ছবি তোলার জন্য, আমার আপনার সেলফি তোলার জন্য নয়। কিন্তু এই ক্যামেরা দিয়ে তোলা ছবি দেখার জন্য 4K আলট্রা এইচডি টিভি দরকার, যে টিভির সংখ্যা হচ্ছে 378। ভাবুন একবার, 378টা টিভি, 4K আলট্রা এইচডি টিভি, যেগুলো একসাথে কাজ করে তবে এই ক্যামেরাতে তোলা ছবিগুলো দেখা যাবে। এবং সায়েন্স কিভাবে উন্নতি করছে, আমাদের চ্যানেলের নাম টেক সাই গাই, টেক অর্থাৎ টেকনোলজি, সাই অর্থাৎ সায়েন্স, আর গাই অর্থাৎ আমি, আপনি, আমরা সবাই। তো সেই জন্য আমি চেষ্টা করি এই ধরনের খবর, কিছু সায়েন্সের খবর, কিছু অন্য টেকনোলজির খবর আমাদের টেক নিউজে মাঝে মাঝে শেয়ার করতে। আপনাদের কেমন লাগে, ভালো লাগে কিনা অবশ্যই সেটা কমেন্টে লিখে জানাতে পারেন। আর ভিডিও ভালো লাগে কিনা সেটা লাইক করে জানাতে পারেন। খারাপ লাগলে ডিসলাইক করে সেটাও আপনি জানিয়ে দিতে পারেন। অবশ্যই অনুরোধ করব লাইক অথবা ডিসলাইক কোনো একটা করবেন। আর আজকের ভিডিও এখানেই শেষ করব, দেখা হবে পরের ভিডিওতে। আজকের মতো বিদায়।